নমস্কার। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আমি অভিজিৎ দে, আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান বাস্তু অভিজিৎ। আজকে আমরা আলোচনা করব বাস্তু এনার্জি আর বাস্তু মেডিজি, মানে যারা মনে করুন বিগিনার, যারা কিছু জানেন না, তারা বাস্তুর কি কি কারণে সেখানে ডিফেক্ট তৈরি হয় সেই ব্যাপারে আজকে পর্যালোচনা। যারা মনে করুন বাস্তু শিখছেন, তারা কিন্তু আজকের অনুষ্ঠানটা চেষ্টা করবেন ফার্স্ট টু লাস্ট একটু ফলো করতে। হয়তো অনেক কিছু জিনিস আপনারা এর থেকে জেনেও যাবেন এবং পারলে একটা খাতা পেন্সিল নিয়ে ওগুলো একটু নোট করে নেবেন। যে আলোচনাগুলো করতে যাচ্ছি অত্যন্ত বাস্তবধর্মী। যে কোনো দেখুন বাসস্থানের আলোচনা করার আগে প্রথমে এনার্জিটাকে আগে বুঝতে হবে, যে বাসস্থানের মধ্যে এনার্জি কী কী থাকে। আমরা সংক্ষিপ্তভাবে সেগুলো একটু টাচ আপ করে দিই। যেমন মনে করুন আপনারা চারটে দিককে ভেবে নিন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সাব ডিরেকশন, তার মধ্যে নর্থ ইস্ট, এইটা খালি আজকে ভেবে নিন। এবারে প্রথমে আমরা চিন্তা করি কি কি এনার্জি আমাদের একটা বাসস্থানের মধ্যে থাকে। তার আগে একটা কথা বলি যে বাস্তুশাস্ত্র কি কি ধরনের বাসস্থান আমাদের রেকমেন্ড করে, যেখানে পূর্ব খোলা থাকবে, উত্তর খোলা থাকবে এবং দক্ষিণ ও পশ্চিম সেখানে কাভার্ড এরিয়ার মধ্যে থাকবে। সেখানে বেডরুম হতে পারে, কিচেন হতে পারে, তারপরে কোনো স্থানে টয়লেট হতে পারে। যতটা সম্ভব ওই এরিয়াটাকে ব্লক করে রাখা। কারণটা আজকে বুঝে যাবেন যে কেন পূর্ব আর উত্তরটাকে খোলা রাখার কথা বাস্তুশাস্ত্র বলেছে। অত্যন্ত সাইন্টিফিক এটা। প্রথমে আমরা আসি, মনে করুন আপনার কাছে এমন একটা রেসিডেন্স আছে যেটা উত্তর আর পূর্ব খোলা আর দক্ষিণ আর পশ্চিম দিকটাতে যথাসম্ভব ব্লক। এবারে আপনি সেই ধরনের একটা বাসস্থান মাথার মধ্যে কল্পনা করে আজকের অনুষ্ঠানটা করতে যাচ্ছি। প্রথমে আসি আমরা উত্তর দিক। উত্তর দিক থেকে একটা এনার্জি ফ্লো করে, সেই এনার্জিটাকে বলা হয় ম্যাগনেটিক এনার্জি। ম্যাগনেটিক এনার্জি হচ্ছে আমাদের জীবনের অপরচুনিটি। একটা মানুষের জীবনে শাইনিং করতে গেলে তার তো যদি অপরচুনিটিই না থাকে, সে তো আর তার পরবর্তী স্টেপে যেতেই পারবে না। এবারে দেখুন উত্তর দিক থেকে সেই ম্যাগনেট এনার্জিটা আপনার বাড়িতে ঢুকে গেল। বেশ, এবার ঢুকে যাওয়ার পরে সে কিন্তু চেষ্টা করবে বেরিয়ে যেতে, কারণ এটা ফ্লো করে উত্তর থেকে দক্ষিণ। দক্ষিণ দিকে তো আপনি সেখানে বেডরুম করেছেন বা কিচেন করেছেন, কোনো একটা জায়গা করে ব্লক করে দিয়েছেন। সেখানে কোনো রকম দরজা পেল না বা কোনো ড্রেনেজ পেল না যে সেখান থেকে বেরিয়ে যাবে। এই ম্যাগনেট এনার্জিটা তখন আপনার বাসস্থানে আবার রিটার্ন হয়ে আপনার যে সেন্টার অফ দ্য বাসস্থান, যেটাকে ব্রহ্মস্থান বলে, সেই জায়গাটায় কিন্তু অ্যাসেম্বল হয়ে গেল। এরপরের স্থানটা হলো গিয়ে পূর্ব। পূর্ব দিক থেকে কোন এনার্জি ফ্লো করে, সেটা হলো সোলার এনার্জি। সোলার এনার্জি আমাদের কি দেয় জীবনে? আমাদের মান সম্মান, সমাজের সঙ্গে প্রতিষ্ঠা, মানে কোনো রকম যে কোনো সোশ্যাল কানেকশন, সেটা হতে পারে গভর্নমেন্ট জব, সেটা হতে পারে আপনার মার্কেটিং অ্যাক্টিভিটি, ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি, এনিথিং রিলেটেড টু সোশ্যাল কানেকশন। এই এনার্জিটা ফ্লো করে হচ্ছে পূর্ব থেকে নিয়ে পশ্চিমে। এবার আপনার এনার্জি ঘরে ঢুকলো, পশ্চিম দিকে আবার আপনি যথারীতি বেডরুম করে যতটা সম্ভব ব্লক করে রেখেছেন। সেই এনার্জিটা ঘুরে কিন্তু আবার আপনার ব্রহ্মস্থানের কাছে আবার একত্রিত হয়ে গেল। অতঃপর আরেকটা যেটা এনার্জি, সেই এনার্জিটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পূর্ব আর উত্তর যেখানে মেলে, মানে জয়েন্ট হয়, সেই জায়গাটাকে বলা হয় উত্তর পূর্ব, ঈশান। সেই জায়গা থেকে একটা এনার্জি ফ্লো করে, সেটা হচ্ছে কসমিক এনার্জি। যে কোনো মানুষের জীবনে জানেন, যদি কসমিক এনার্জি ঠিক থাকে না, তার জীবনে কিন্তু প্রগতিটাকে আটকানো খুব মুশকিল। এই কসমিক এনার্জি ফ্লো করে কিভাবে? উত্তর পূর্ব থেকে নিয়ে দক্ষিণ পশ্চিম। আপনি তো দক্ষিণ পশ্চিমে একটা বেডরুম করেছেন, খুব সুন্দর একটা মাস্টার বেডরুম। সেই এনার্জিটাও কিন্তু তখন সেই জায়গা থেকে রিটার্ন হয়ে গিয়ে আপনার সেন্টার অফ দ্য প্লেসে অ্যাসেম্বল হয়ে গেল। অলরেডি আপনার কাছে ম্যাগনেট এনার্জি আছে, সোলার এনার্জি আছে, এইবার কসমিক এনার্জি যখন একত্রিত হলো, এই জায়গাটায় যে সম্মিলিত এনার্জি তৈরি হলো, তার নাম হলো ইউনিভার্সাল এনার্জি। এই ইউনিভার্সাল এনার্জি যার বাড়িতে পাওয়ারফুল থাকে, তার জীবনে প্রগতির চাকা বোধহয় কেউ আটকাতে পারে না। এটা তখন সেই বাসস্থানটা কিন্তু স্বর্গ সুখ দিয়ে থাকে, যদি ইউনিভার্সাল এনার্জিটা সঠিক মাত্রায় প্রবাহিত। বোঝা গেল এনার্জি। এবারে দেখুন কি কি কারণে একটা যে কোনো বাসস্থানে, যেটাকে আমরা বাস্তু দোষ বলি, সেটা সৃষ্টি হয়। যেটা আমাদের বাসস্থানের সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে টয়লেট। আমাদের এই বাসস্থানের বাস্তুর যে টোটাল গ্রিড, এই যে 16টা ডিরেকশন,
এই 16টা ডিরেকশনের মধ্যে কেবলমাত্র 3টি ডিরেকশনকে অনুমোদন করা হয়েছে টয়লেটের জন্য। এটা কোনটা কোনটা? এটা হলো পূর্ব দক্ষিণ পূর্ব, ইস্ট অফ সাউথ ইস্ট, তারপরে হচ্ছে সাউথ অফ সাউথ ওয়েস্ট, আর হচ্ছে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। ডিগ্রিগুলো দেখুন, পূর্ব আর দক্ষিণ পূর্ব মধ্যবর্তী অংশ, ইস্ট অফ সাউথ ইস্ট, দক্ষিণ আর দক্ষিণ পশ্চিমের মধ্যবর্তী অংশ, সাউথ অফ সাউথ ওয়েস্ট, তারপরে হলো পশ্চিম আর উত্তর পশ্চিমের মধ্যবর্তী অংশ, সেটা হচ্ছে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। এবার ডিগ্রিগত যদি ক্যালকুলেশন চান, তাহলে এটা ধরুন যেটা ইস্টে সেটা হবে আনুমানিক ওই ধরুন 115 থেকে 120 ডিগ্রির কাছাকাছি, আর যেটা মনে করুন সাউথের দিকে, সাউথ ওয়েস্ট মানে সাউথ অফ সাউথ ওয়েস্ট, সেটা ওই 200 থেকে 205 ডিগ্রি। তাহলে একটা বললাম আমরা কত ডিগ্রি, 115 থেকে 120 ডিগ্রি, তারপরে বললাম 205 ডিগ্রি, পরবর্তীটা হচ্ছে পশ্চিম আর উত্তর পশ্চিম তার মধ্যবর্তী অংশ, মানে ওই ধরুন 285-90 এরকম ডিগ্রি। এই 3টে জায়গা ছাড়া বাকি যে স্থানেই টয়লেট করা হবে সেগুলো কিন্তু সব কটা এনার্জি বিঘ্নিত করবে। এবারে মনে করুন এইভাবে তো এত মেনে তো টয়লেট করা তো সম্ভব নয়, তো সেই জন্যই কিন্তু বাস্তুবিদদের প্রয়োজন হয় এবং সেগুলোকে রেমেডি করে কারেকশন করতে হয়। দ্বিতীয় যে সবচেয়ে ঝামেলার যে বস্তুটি, সেটা হলো আপনার বাসস্থানের প্রবেশদ্বার। যদি কোনো রকম মানে রং জায়গাতে আপনার প্রবেশদ্বার হয়ে যায়, সেখানে কিন্তু ওই সেই একই ব্যাপার যে বাস্তুর যে এনার্জিগুলো ড্রেন আউট হয়ে যায়। এবং এই প্রবেশদ্বারের মধ্যে এই যে আমাদের বাস্তুশাস্ত্রে যে 32টা গেটের কথা বলা হয়েছে, মাত্র 9টি গেটকে বাস্তুশাস্ত্র অনুমোদন করেছে। তার মধ্যে উত্তর দিকে আছে 3টে, পূর্বে 2টো, সাউথে 2টো, আর পশ্চিমে 2টো। মানে ধরুন যখন আপনি নর্থের দিক ক্যালকুলেশন করবেন, N3, N4 আর N8 এই প্যারাগুলো, ইস্টে যখন দেখবেন E3, E4, সাউথে দেখলে S3, S4, ওয়েস্টে দেখলে W3, W4। তার মানে 2, 2, 4, 2, 6, 3, 9টা। এই 9টা গেট হচ্ছে অত্যন্ত আদর্শ। এবারে ভয়ানক সবগুলো বাকি গেটগুলো সবই ভয়ানক নয়, সেগুলো কিছু ডিফেক্ট থাকে, তাকে রিপেয়ার করা যায়। সবচেয়ে যে ভয়ানক যে গেটটি হয় তার ডিগ্রি হচ্ছে 225 ডিগ্রি, সাউথ ওয়েস্ট। যখন আমরা কসমিক এনার্জি আলোচনা করছিলাম, আমরা কি বলেছিলাম যে উত্তর পূর্ব থেকে কসমিক এনার্জি প্রবাহিত হয়ে কোথা দিয়ে বেরিয়ে যায়, সাউথ ওয়েস্ট। এবার সেখানে আপনি বিশাল মাপের একটা মেইন ডোর করে রেখেছেন, সেইখান থেকে যত এনার্জি সব কিন্তু রাস্তায় ড্রেন আউট হয়ে গেল, বাড়ির বাইরে ড্রেন আউট হয়ে গেল। সেই বাড়িতে কিন্তু কসমিক এনার্জি প্রবেশ করবেও না, রিটেনও করবে না। যার জন্য সাউথ ওয়েস্টে যদি কোনো জায়গায় কোনো ফ্ল্যাট আপনি দেখেন বা কোনো কিছু চেষ্টা করবেন, ওটাকে অ্যাভয়েড, ইউ শুড অ্যাভয়েড ইট। কেন এই জাতীয় দরজা তাকে রিপেয়ার করার অনেক ঝঞ্ঝাট আছে। যদিও আমরা করতে পারি, কিন্তু অনেক রকম কাজ করানোর পর সেটা ঠিক করা যায়। অতঃপর আসে আমাদের রান্নাঘর। এই রান্নাঘরেরও বাস্তুশাস্ত্র অনুযায়ী মানে মেন যেটা বলেছে সেটা 135 ডিগ্রি। এছাড়া ওই 315 ডিগ্রির কাছাকাছি একটা জায়গাতে করা যায়, অপশনাল। সাউথে ধরুন 180 ডিগ্রির আশেপাশে আপনি করতে পারেন কিছু রেমিডি নিয়ে, কিন্তু সর্বোত্তম হচ্ছে 135 ডিগ্রি, যেটা দক্ষিণ পূর্ব কোণা। কিন্তু এতভাবে ক্যালকুলেশন করে কিন্তু বহু ক্ষেত্রেই পাওয়া খুবই মুশকিল। যদি মনে করুন দক্ষিণ পূর্ব না পান, তাহলে একটু ডান দিকে চেপে মনে করুন 135-এর পরে 150-60 ডিগ্রির মধ্যে চেষ্টা করবেন আপনার কিচেনটা করতে। কেন ওই স্থানটা প্রায় পুরোটাই অগ্নিস্থান, সেই জায়গাটায় কিচেন চললেও চলতে পারে। এরপরে যে স্থানটা সেটা হয়ে গেল উত্তর পশ্চিমের কাছাকাছি, সেখানে অ্যাজ এ নো অপশন আপনি করলেও করতে পারেন। এই 3টে জিনিস যখন মেন ফ্যাক্টর যখন পার হয়ে গেল, অতঃপর আপনাকে দেখতে হবে ওয়াটার রিজার্ভার। যদি ওয়াটার রিজার্ভার বা কোনো রকম ওয়াটার ড্রেনেজ দক্ষিণ দিকে থাকে বা দক্ষিণ পূর্ব দিকে থাকে, সেই বাড়িতে কিন্তু অর্থহানি কেউ আটকাতে পারে, ভীষণ ডেঞ্জারাস। অতঃপর হচ্ছে অনেকেরই বাড়িতে দেখবেন ওভারহেড বাঙ্ক, মানে জিনিসপত্র রাখা। এই বাঙ্ক মানে চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, যেটা বলছি আজকে 22.5 ডিগ্রি। এই 22.5 ডিগ্রি জায়গাটাকে আমরা নর্থ অফ নর্থ ইস্ট বলি, মানে এই জায়গাটাকে আমরা ইমিউনিটি জোন বলি।
এই জায়গায় যদি কোনো রকমভাবে ওভারহেড বাঙ্ক রেখে তার মধ্যে মাল মশলা যত রাজ্যের ভর্তি করেন, সেই বাড়িতে দেখবেন মস্তিষ্কের রোগ সারা বছর ধরে অজানা রোগের শিকার কিন্তু সেই বাড়ির লোকেরা হবে। এমনকি নর্থ ইস্ট 45 ডিগ্রিতেও আপনি ওভারহেড বাঙ্ক করতে পারেন না। চেষ্টা করবেন, ইট শুড বি অ্যাভয়েডেড। এই জাতীয় বাঙ্ক চেষ্টা করবেন সাউথ ওয়েস্ট মানে 225 ডিগ্রি তার আশেপাশে কোনো জায়গাতে, যেই জায়গাটার একটু ভার আমরা বাস্তুশাস্ত্রই রেকমেন্ড করে সেই জায়গায় রাখলেও রাখতে পারেন। যদি পূর্ব দিকে কোনোভাবে ওপরে লক বানিয়ে ফেলেন, চেষ্টা করবেন কোনো মেটাল বস্তু না রাখতে। ভালো করে যেটা বলছি ভালো করে শুনে নিন, কেন পূর্ব দিক হচ্ছে উড এলিমেন্টসের জায়গা, সেখানে কোনো মেটাল নিয়ে এলে সেই বাড়িতে ডিজাস্টার্স হয়ে যাবে, কেন মেটাল কিন্তু উড এলিমেন্টকে ধ্বংস করে। অতঃপর হলো পূর্বজদের ছবি। পূর্বজদের ছবি এটা অনেক মানুষ জেনেও জানে না, যে যত্রতত্র যেখানে সেখানে প্রিয় মানুষ ছিলেন কোনো সময় তাকে লাগিয়ে ফেলছে। অনেকে ঠাকুর ঘরে সিংহাসনের মধ্যে পর্যন্ত আমি দেখেছি পূর্বজদের ছবি রাখা। এই জাতীয় জিনিস থেকে বিরত থাকুন, কারণ আপনি যদি অ্যানসেস্টারের ছবি উত্তর, পূর্ব আর পশ্চিম দিকে লাগিয়ে থাকেন, আপনাকে যত রেমেডি আপনার পৃথিবীর আসুক, দেখবেন এদের অভিশাপ থেকে বাঁচবেন। কেন এনারা তখন অত্যন্ত কষ্ট পায়, সেই সব জায়গায় অত্যন্ত কষ্ট পায়। যার জন্য ভুল করেও কোনোদিন উত্তর দিকে ঠাকুরের স্থানে, পূর্ব দিকে আর হচ্ছে পশ্চিম দিকে কোনো রকম অ্যানসেস্টারের ছবি রাখবেন না। এর সবচেয়ে ভালো সর্বোত্তম জায়গা হচ্ছে রাখার সাউথ ওয়েস্ট মানে 225 ডিগ্রি, না পারলে দক্ষিণে। যদি মনে করুন ওখানে কোনো অপশন না থাকে, আপনি হয়তো টয়লেট বানিয়েছেন, কিছু বানিয়েছেন, বা আপনি বেডরুম বানিয়ে ফেলেছেন, বেডরুমের ভেতর তো রাখা যায় না, তো সেই স্থানে কিন্তু দক্ষিণ দিক মানে দক্ষিণ দিক বলতে দক্ষিণের ওয়ালে ব্যাগটা থাকবে। যেমন আমাদের শ্রী গণেশের ব্যাক সাইডটাকে আমরা খুব বলি নেগেটিভ এনার্জিতে ভরা, তেমনভাবে আমাদের অ্যানসেস্টারেরও সামনের দিকটা কিন্তু আশীর্বাদী, কিন্তু পেছন দিকটা হচ্ছে অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। এবারে মনে করুন তাহলে সাউথের দিকে খারাপ নয় কেন রাখা, কেন সাউথের জায়গাটা হলো জমের ডিরেকশন। সেইখানে গিয়ে কিন্তু যদি কোনো খারাপ প্রভাবও আসে, সেটা যমরাজ কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে এবং তার জন্য কিন্তু আপনাদের উপরে সেটা আসবে না। কিন্তু এইবারে যদি আপনি মনে করুন কোনো অ্যানসেস্টারকে নিয়ে আসেন উত্তর দিকে, সে বরুণের জায়গা, সেই জায়গায় অপরচুনিটি বিঘ্নিত হবে। যদি পূর্বে নিয়ে আসেন, সেখানে রবির জায়গা, সূর্যের জায়গা, আপনার সোশ্যাল কানেকশন ডিস্টার্ব হবে। পশ্চিমে রাখলে শনি ডিস্টার্ব হবে, জীবনের অপরচুনিটি থাকবে না, সঞ্চয় থাকবে না, কিচ্ছু থাকবে না। আরেকটা জিনিস দেখুন, বাস্তুর মধ্যে মানুষের যেটা ভুল করে, ঘড়ি। ইচ্ছে হলো একখানা ঘড়ি লাগিয়ে ফেললাম, আমি কোনো কিছু বুঝলাম না, উত্তরে লাগাতে হয় না দক্ষিণে লাগাতে হয়, আপনার মনে হলো এই জায়গাটা একটা স্পেস অ্যাভেলেবেল আছে, লাগিয়ে দিলেন, দেখা গেল সেটা সাউথের স্থান। খুব সুন্দর দেখি একটা ভালো দেখি ঘড়ি, আপনার কোনো ধ্যান ধারণা নেই এই সম্বন্ধে, লাগিয়ে দিন। এবারে দেখুন দক্ষিণ দিকটা কার দিক বললাম, জমের দিক। তো আপনার সময়টা কাকে অফার করে দিলেন? জমকে। সেই ব্যক্তিটির জীবনে কোনোদিনও সুখ শান্তি আসা সম্ভব নয়। তাই জন্য যে কোনো ঘড়ি লাগাবার আগে 10 বার চিন্তা করবেন। দুটো আদর্শ স্থান আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে উত্তর দিক আর পূর্ব দিক, আর বাকিগুলো অ্যাভয়েড করবেন। পশ্চিমে লাগালেও লাগাতে পারেন, কিন্তু মেটাল কালারের ওয়াচ হওয়া যায়। পূর্ব দিকের একটা বিশেষ সতর্কতা ঘড়ি সম্বন্ধে, যে পূর্ব দিকে গোল সাদা ঘড়ি রাখবেন না, কেন হোয়াইট রিপ্রেজেন্ট করে মেটাল এলিমেন্টকে, আবার সেই মেটাল এলিমেন্ট রূপতত্ত্বতে আসা। যদি সাদা ঘড়ি পূর্বের দেওয়ালে থাকে, আপনার জীবনের সোশ্যাল কানেকশন সব বরবাদ হয়ে যাবে, অনেক কিছু জীবন থেকে চলে যাবে। অতএব এটা থেকে বিরত থাকবে। আরেকটা লাস্টে যে জিনিসটা ডিসকাস করছি সেটা হচ্ছে মিরর। এই মিররও দেখবেন অনেকে বেডরুমে লাগিয়ে ফেলছেন, ড্রেসিং টেবিল, সেখানে বিছনা রিফ্লেক্ট করছে, তার সেই ধ্যান ধারণা নেই, শুয়ে আছেন তারা, তাদের মানে রিফ্লেকশন হচ্ছে, সেই বাড়িতে রোগ ব্যাধি কোনোদিনও যাবে না। মিরর লাগাবারও স্থান আছে, যেরকম ঘড়ি কিন্তু যে যে জায়গায় শুভ, আয়না কিন্তু ঠিক সেই সেই জায়গাতে শুভ। কেন উত্তর আর পূর্ব দিকে মিরর লাগাবার ঠিক প্লেস, এবং সেটা কিন্তু আপনি বেডরুমে যদিও লাগান, বেডটা যেন রিফ্লেক্ট না করে, এটা মনে রাখবেন। আর 2 নম্বর জিনিস হচ্ছে, মিররের সবচেয়ে ভয়ঙ্কর দুটো জায়গা হচ্ছে দক্ষিণ আর পশ্চিম। মানে দক্ষিণে মিরর লাগালে সেই বাড়িতে ডিজাস্টার ছাড়া কিছু হবে না, পশ্চিম দিকেও আপনি লাগাবেন না। তো
তো অতএব লাগাবার স্থানও লিমিটেড। এবারে মনে করুন কোনো বেডের রিফ্লেকশন হবে না, মিররে বলে দিয়েছি। মিরর সবসময় পরিষ্কার থাকবে। দেখবেন কোনো সময় যদি মিররের ভেতরের রিফ্লেক্টারটা খারাপ হয়ে যায়, সেই মিররটাকে রিপ্লেস করবেন। কেন মিররে যদি আপনার ছবিটা ডিস্টর্টেড দেখায়, আপনার কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভে ভীষণ প্রবলেমে পড়ে যাবে, আপনারও ইমেজ কিন্তু সমাজের কাছে খারাপ হবে। দক্ষিণ দিকে যদি আপনি কোনো মিরর লাগান, আপনার নেম, ফেম, গুডউইল সব জলাঞ্জলি হবে এবং অর্থহানি কোনোভাবে আর আটকাতে পারবেন না। একদম সর্বশেষে হচ্ছে গৃহের রং। অনেক মানুষেরই ইচ্ছে হয় এই ঘরে একটু এই রং করি। এখন তো মাল্টিপল কালার, কোনো ঘরে তো মানে ফ্যান্সি করে দেখবেন এই একটা ওয়ালের এই কালার, একটা ওয়ালের এই কালার, এই করতে গিয়ে কালার তত্ত্বটা বিঘ্নিত হয়ে গেছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যত বড় বড় মানে কোটিপতি মানুষ বা যারা খুব ধনী মানুষ, তাদের বিয়ে দেখবেন খুব একটা কালারের ব্যবহার হয় না। তারা দেখবেন অফ হোয়াইট, তারপরে মনে করুন হালকা মানে শেড অফ মানে হোয়াইট, মানে গ্রেইশ হোয়াইট, এই জাতীয় জিনিসগুলোকে তারা ব্যবহার করে। তাদের কি রং চং পছন্দ নয়? তারা জানে, কেন তারা তো বাস্তু কমপ্লাইড হয়ে তারা ইয়ে করছে, সব কিছু করছে। আমাদের কি হয়, আমরা কিন্তু রংটাকে পছন্দ করতে গিয়ে রংটা কোন জায়গার জন্য করছি সেই জিনিসটাই ভুলে যাই। যেমন মনে করুন যে আপনার উত্তর দিকে হয়তো একটা ওয়াল আছে, আপনি ওয়ালটার মধ্যে মনের সুখে বেশ একটা গোলাপি বা লাল পেন্ট করে দিলেন। আপনি জানেন আপনার কি হতে পারে? আপনার জীবনের দেখবেন সমস্ত অপরচুনিটি, অর্থস্রোত সব জলাঞ্জলি হয়ে যাবে। কেননা ওই জায়গাটা হচ্ছে এবং ওয়াটার জোন। যখন ওয়াটার জোনের মধ্যে ফায়ার এলিমেন্ট চলে আসে, তখন কি হয়? ওয়াটার নষ্ট হয়ে যায়। কেন অগ্নি আর জল তো একত্রিতভাবে বাস করতে পারে না। ঠিক তেমনভাবে দক্ষিণ দিকে যদি আপনি ব্লু কালার মেনলি কোনো প্রেজেন্স নিয়ে আসেন, দক্ষিণে হচ্ছে অগ্নিতত্ত্ব, সেখানে যখন জল তত্ত্ব এসে হাজির হয়, তখন অগ্নিতত্ত্ব বিঘ্নিত হয়, জল তত্ত্বও ড্রাই হয়ে যায়। এই সব ক্ষেত্রে খুবই সাবধান। যারা মনে করুন নতুন গৃহ করছেন, রং করবেন ঠিক করেছেন, কিছু জানেন না, অফ হোয়াইটে চলে যান। কিচ্ছু জানতে হবে না, আইভরি কালার, অফ হোয়াইট এইসবে চলে যান। তারপরে বাস্তু কনসালটেন্ট নিয়ে এসে তার আলোচনা নিয়ে তারপরে আপনি মাল্টিপল কালার করতে পারেন অ্যাজ পার ডিমান্ড অফ বাস্তু। আদারওয়াইজ আপনাকে অফ হোয়াইট, আইভরি, লাইট শেড অফ কালারের মধ্যে চলে যান, সেই বাড়ি কিন্তু আদর্শ বাড়ি। তো এই হলো টুকিটাকি বাস্তু। এবারে মনে করুন কোনো জায়গায় কোনো ডিফেক্ট আপনি মনে করুন দেখতেই পেলেন, নিজের থেকে কোনো ওস্তাদি করতে যাবেন না। কেননা বাড়িটার একটা মূল্য আছে, আপনি অনেক টাকা খরচা করে করেছেন, চেষ্টা করবেন একটা অভিজ্ঞ বাস্তু কনসালটেন্টের শরণাপন্ন হতে। যদি আপনার দেখেন কোনো জায়গায় কোনো এনার্জি বিঘ্নিত হচ্ছে, এবং সেটা আপনি বুঝেই যাবেন 2-4-6 মাসের মধ্যে, সেখানে বাসস্থানে থাকার পরে দেখবেন 4-5টা প্রবলেম মূলত ফেস করবেন। এক হচ্ছে সেই বাড়িতে ঢোকার পরে রোগ শোক বেড়ে গেছে, 2 হচ্ছে সেখানে অর্থহানি বেড়ে গেছে, 3 হচ্ছে হঠাৎ করে যেসব ইনকামগুলো আপনার ছিল সেগুলো ধীরে ধীরে কমে গেছে, এবং 4 আপনার মধ্যে দেখবেন ফ্যামিলির মধ্যে কলহ অত্যন্ত বেড়ে গেছে। এই 4-5টা পয়েন্ট যখন দেখবেন তখন বুঝবেন এটা কিন্তু তখন আর অ্যাস্ট্রোলজির ব্যাপার রইল না, তখন কিন্তু এর মধ্যে বাস্তুর ডিফেক্ট কিন্তু ডুবে গেল। এবার যখনই কোনো বাস্তুর এনার্জি বিঘ্নিত হয়, বড় আশ্চর্যভাবে আমি দেখেছি জানেন, আমার সেই ব্যক্তিটির ওই রিলেভেন্ট গ্রহটা সেটাও কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, এবং সেটা তখন করে যখন তার দশাটা আসে। মনে করুন আপনি উত্তর পূর্ব কোণাতে আপনার একটি টয়লেট আছে বা আপনার একটি কিচেন আছে। উত্তর পূর্ব কোণাটাকে রুল করে কি? বৃহস্পতি আর কেতু। যেই সময় আপনার বৃহস্পতির দশা বা কেতুর দশা বা অন্তর্দশা আসবে, সেই সময় হারে হারে টের পাবেন যে এর পরিণাম কি। এবং উত্তর পূর্ব দিকের টয়লেট বা কিচেন এত ভয়ানক অপরাধ এই জায়গাতে, চেষ্টা করবেন এই জাতীয় বাড়ি থেকে বিরত থাকতে। কেন এর যদি আমরাও বলছি বাস্তু কনসালটেন্ট হয়ে যে এখানেও কিন্তু বাস্তু রেমেডি 75-80% কারেক্ট করা যায়, এর বেশি হয় না। ঠিক তেমনভাবে আবার দক্ষিণ পশ্চিম, এই দুটো জায়গা উত্তর পূর্ব আর দক্ষিণ পশ্চিম, এই জায়গাতে কোনো রকম যদি টয়লেট কিচেনের প্রেজেন্স থাকে, সেই বাসস্থানটাকে চেষ্টা করবেন আবার। কেন এখানে করা মানে অত্যন্ত কাঠখড় পোড়ানোর ব্যাপার, এবং তারপরেও আপনাকে কিছু রুদ্রাক্ষ রেমেডি নিয়ে গার্ড রাখতে হবে, অনেক কিছু ঝঞ্ঝাট কিন্তু এর মধ্যে আছে। বাকি জায়গাগুলো কিন্তু ম্যানেজেবল কম্পারেটিভ। কিন্তু সেন্টার অফ দ্য প্লেসে মনে করুন আপনার বাসস্থানের ঠিক সেন্টারটার উপরে যদি কোনো পিলার থাকে,
সেই বাড়ির কোনো বাস্তু কারেকশন হয় না। যদি পিলার থাকে বা কোনো ওয়াল থাকে একদম সেন্টার অফ দ্য প্লেসে, সেই বাড়িতে বসবাস করবেন না, থাকতে পারবেন না সেখানে। কেন, যেখানে আপনার ইউনিভার্স এনার্জি অ্যাসেম্বল হবে সেই জায়গাটায় কোনো পিলার থাকলে আপনার জীবনের পিলারটাই নষ্ট হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের বাস্তু সম্বন্ধে আলোচনা। একটু যাদের আরও কিছু জানার আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, চেষ্টা করব, কারণ আমরা তো সবসময় চেষ্টা করি উত্তর দিতে। কেউ আমরাই খুব সম্ভবত একমাত্র চ্যানেল যারা বোধহয় রেগুলার কোনো না কোনো ভিডিও দিয়ে যাচ্ছি, কেননা ইউটিউব ফেসবুকে আমাদের উপর একটা ইনস্ট্রাকশন আছে যে আপনারা ভিডিও কিন্তু রেগুলার বেসিসে করতে হবে, অন্তত 25 থেকে 27টা পার মান্থ। তো বুঝতে পারছেন কাজটা কত। আমাদের রাস্তায় হাঁটতে হাঁটতে পর্যন্ত স্কিম ভাবতে হয়, কেন একটা জিনিসকে যখন আমরা ওপেনলি বলবো তার তো একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, সেইগুলো কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে পর্যন্ত আমাদের ভাবতে হয়। তারপরে তো নিজস্ব আমাদের কাজকর্ম থাকে। তো এই ছিল আজকের আলোচনা। আগামী পর্বে আবার নতুন কিছু, ততদিনের জন্য বিদায় দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।